ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে তুলে নিয়ে এসেছে মার্কিন বাহিনী। সেই নিয়ে হইচই পড়ে গেছে বিশ্বে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই মনে পড়ছে ইরাকের আলোচিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা। এ কারণে প্রাসঙ্গিক হয়ে উঠেছে 9/11 হামলার পর আমেরিকার জনগণের উদ্দেশ্যে লেখা সাদ্দামের একটি খোলা চিঠি, যেখানে সাদ্দাম লিখেছেন, আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, পরম দয়ালু। আরও একবার আমরা আমেরিকার 11ই সেপ্টেম্বর যা ঘটেছে তা নিয়ে কথা বলছি। ঘটনাটির জন্য নয়, বরং তার চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং যে বৈশ্বিক প্রভাব সৃষ্টি হয়েছে তার কারণে। আমরা বিশ্বের অংশ। আমরা এমন এক বিশেষ জাতি যাদের বিশ্বাসের ভিত্তি ও বৈশিষ্ট্য সুপরিচিত। এর আগেও আমরা বহুবার বলেছি, গত 50 বছর বা তারও বেশি সময় ধরে শক্তি প্রয়োগের পর এখন যুক্তরাষ্ট্রের উচিত জ্ঞানের পথ অবলম্বন করা। আমরা এখনও মনে করি এটাই হলো সবচেয়ে বড় উপদেশ যা এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রকে দেওয়া উচিত, যদি কেউ সত্যিকার অর্থে বিশ্বশান্তি ও স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হয়। অবশ্যই এই ধারণার ভিত্তিতে যে এই ঘটনা যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে নয়, বরং বাইরে থেকে এসেছে। আইন, আচরণবিধি, সামাজিক জীবন, এমনকি রাজনৈতিক জীবনেও এটা অকাট্য নীতি, অভিযোগ প্রমাণের ভিত্তিতেই করতে হবে। যদি অভিযোগকারী সত্যিই অন্যদের বোঝাতে চায় এবং যদি সে শ্রোতার প্রতি সম্মান দেখায়। কিন্তু যুক্তরাষ্ট্র প্রমাণের আগেই অভিযোগ এনেছে। তারা নিজেদেরও যাচাই করার সুযোগ দেয়নি, বরং শুরু থেকেই হুমকি, উস্কানি, উত্তেজনা ছড়িয়েছে এবং অভিযোগের পরিসর এমনভাবে বাড়িয়েছে যে তাতে রাষ্ট্র, গোষ্ঠী কিংবা ব্যক্তি সবাই জড়িয়ে গেছে। আমেরিকান কর্মকর্তারা অভিযোগ ছড়াতে শুরু করলেন, অথবা গণমাধ্যম, বিশেষত ইহুদি গণমাধ্যম ও তাদের প্রভাবশালী শক্তিগুলোকে মুক্ত করে দিলেন জনমত প্রস্তুত করার জন্য। এটার মানে কি? সংক্ষেপে এর মানে হল, যুক্তরাষ্ট্র আইনকে গুরুত্ব দেয় না, অন্যের মতামতকেও সম্মান করে না। তারা প্রমাণ খোঁজার কষ্ট করে না, প্রমাণ ছাড়াই অভিযোগ তোলে, রায় দিয়ে দেয়। মানুষের রাজি হলো কি হলো না সেটা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। 1990 সাল থেকে এই নীতিই তারা অনুসরণ করছে। এতে বোঝা যায় বিশ্ববাসীর মতামত তাদের কাছে মূল্যহীন, যদিও তারা নিজেকে বিশ্বের 1 নম্বর গণতন্ত্র বলে দাবি করে। গণতন্ত্রের মৌলিক অর্থ মানুষ সত্য জানবে, সচেতনভাবে সিদ্ধান্ত নেবে। কিন্তু যুক্তরাষ্ট্রের আচরণ তার বিপরীত। তারা নিজেদের জনগণের মতামতকেও সম্মান করে না, বিশ্ব জনমতের কথাও ভাবে না। তারা বিভ্রান্তিমূলক গণমাধ্যমকে ঢাল বানিয়ে জনগণকে, যাদের বিরুদ্ধে আগেই শত্রুভাবাপন্ন ছিল, তাদের বিরুদ্ধেই উত্তেজিত করছে। ফলে ট্যাক্সদাতা জনগণ এমন ফাঁদে পড়ছে যেখানে অস্ত্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তাকে ব্যবহার করা হচ্ছে। কেউ বলতে পারে, রাজনৈতিক সিদ্ধান্ত সবসময় আদালতের মতো প্রমাণের উপর নির্ভর করে না। তবে এটা কি যুদ্ধের ক্ষেত্রে গ্রহণযোগ্য? যুদ্ধ কোনো সাধারণ বিষয় নয়। এটি অসাধারণ, ভয়াবহ, ব্যতিক্রমধর্মী কাণ্ড। এখানে কেবল অনুমান বা পূর্ণ ধারণা দিয়ে সিদ্ধান্ত দেয়া যায় না, কারণ এতে মৃত্যু, ধ্বংস, বিপর্যয় সবকিছুর দায় থাকে। কিন্তু যুক্তরাষ্ট্র এমনই এক সিদ্ধান্ত নিয়েছে যেখানে তারা কেবল একটি জাতি নয়, একটি ধর্মকেই অভিযুক্ত করেছে। হয়তো কেউ বলবে না, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ধর্মকে অভিযুক্ত করে না। কিন্তু যখন কোনো প্রমাণ ছাড়াই মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং গণমাধ্যমকে স্বাধীনভাবে তা প্রচারের সুযোগ দেওয়া হয়, তখন এটি প্রমাণ করে যে মুসলমানদেরই প্রাথমিকভাবে শত্রু ধরে নেওয়া হয়েছে। তালিকা দেখুন: আফগানিস্তান, ওসামা বিন লাদেন ও ইসলামী সংগঠনসমূহ, সিরিয়া, ইয়েমেন, আলজেরিয়া, ইরাক, লেবানন, ফিলিস্তিন। এই তালিকা বড় বা ছোট হোক, এটা কি মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ ছাড়া আর কিছু কি বোঝায়? কেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মনে এটা এলো? যদি না তারা পূর্ব থেকেই মুসলমান ও আরবদের শত্রু ভেবে রাখতেন। তারা বলছে যুদ্ধ দীর্ঘ হবে, কারণ এতে অনেক দেশ জড়িত। এর মানে হলো এটা সরাসরি হুমকি, নিছক চাপ সৃষ্টি, যাতে মুসলমান বিশ্ব, ফিলিস্তিনের মানুষ ভয় পায় এবং পরাজিত হয়। এটা প্রমাণ করে ঘটনার আগেই সিদ্ধান্ত প্রস্তুত ছিল। তারা শুধু উপলক্ষ খুঁজছিল। অর্থ বরাদ্দ করা হয়েছে, যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু শত্রুকে তা স্পষ্ট নয়। ইতিহাসে কি কখনো এমন হয়েছে? তারা বলে এটা রাগের কারণে হয়েছে, জনগণের কষ্ট তাদের তাড়িত করেছে। কিন্তু জনগণের কষ্টের জন্য দায়ী তারাই, কারণ তারা সারা বিশ্বে ষড়যন্ত্র, হত্যা, ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে। যদি রাগ যুদ্ধের কারণ হতে পারে, তাহলে অন্যদের রাগও কি যুক্তিযুক্ত নয়? আমরা আবারও বলি,
যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের এখন শক্তির পথ ছেড়ে প্রজ্ঞার পথে আসতে হবে, কারণ মর্যাদা, সার্বভৌমত্ব, স্বাধীনতা এসব মুসলমানদের কাছে পবিত্র, বিশেষ করে আরবদের কাছে। এটা স্পষ্ট যে আগেই যুদ্ধের সিদ্ধান্ত ছিল, কেবল অজুহাত দরকার ছিল। সেটা 11ই সেপ্টেম্বরের ঘটনা এনে দিয়েছে। এখন একে ঠেকাতে পারে শুধু আল্লাহ এবং জাগ্রত জনগণের ইচ্ছাশক্তি। আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম ব্যবস্থা গ্রহণকারী। পৃথিবীর মানুষ যুক্তরাষ্ট্রের স্লোগান আর বিশ্বাস করে না। তারা যখন সন্ত্রাসবাদ বিরোধী কথা বলে, তখন তারা নিজেদের স্বার্থেই সেটা করে। যুক্তরাষ্ট্র কি তাদের জনগণকে বলবে কত সন্ত্রাসী সংগঠন তাদের দেশে আশ্রয় পেয়েছে, কত অপরাধী সেখানে নিরাপদ? তারা কি ইসরায়েলের হত্যাকারীদের বিরুদ্ধে একই অবস্থান নেয়? যদি নিত, তাহলে তাদের দাবি বিশ্বাসযোগ্য হতো। এখন সময় এসেছে সত্য বলার। আমেরিকার জনগণ ও পশ্চিমা জনগণের উদ্দেশ্যে বলছি, 1897 সালের বাসেল সম্মেলনের পর থেকেই জাইনিজম বিশ্বশাসনের পরিকল্পনা করছে। তারা অর্থনীতি, গণমাধ্যম, বাণিজ্য সহ বহু জায়গায় প্রভাব বিস্তার করেছে। কিন্তু পূর্ণ কর্তৃত্ব পেতে তাদের দরকার ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সংঘর্ষ। তারা চায় এই দুই বৃহত্তম বিশ্বাসের মানুষ একে অপরের বিরুদ্ধে লড়ুক, আর সেই সুযোগে তারা ক্ষমতা কুক্ষিগত করুক। প্রশ্ন হল, পশ্চিমা জ্ঞানীরা কি এটা বুঝবেন, নাকি জাইনিজম সফল হবে?